তোকেও খুব সুন্দর লাগছে। চল একটা সেলফি হয়ে যাক। দুজনে মিলে অনেক রকম স্টাইল করে বেশ কিছু ছবি তুলে নেয়। সবশেষে সাজগোজের পর্ব চুকিয়ে বৃষ্টি আর রূপা ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমে আসতেই দেখে শান্ত অলরেডি রেডি হয়ে বেশ ভাব নিয়ে নিজের ছবি তুলছে। হুট করে শান্তার চোখ পড়ে রূপার দিকে। এক পলক রূপার ওই অনিন্দ সুন্দর রূপের দিকে তাকিয়ে সে কেমন যেন হিংসায় মুখটা মুচকে অন্যদিকে ঘুরিয়ে ফেলে। শান্তার এই অদ্ভুত কাণ্ড রূপার চোখ এড়ায় না। আজ বেশ কয়েকদিন ধরে সে লক্ষ্য করছে শান্তা তার সাথে ঠিকঠাক কথা বলছে না, কেমন যেন একটা খিটখিটে ব্যবহার করছে। রূপা কিছুতেই মাথা মুন্ডু বুঝতে পারছে না যে শান্তা হঠাৎ কেন তার সাথে এমন আচরণ করছে। ওদিকে শান্তা নিজের তোলা ভালো ভালো ছবিগুলো বেছে নিয়ে তাড়াতাড়ি বাঁধনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। সাথে সাথে বেশ আহ্লাদ করে মেসেজ লিখে পাঠায়, কেমন লাগছে আমাকে ভাইয়া? ওপাশ থেকে কোনো রিপ্লাই নেই। শান্ত এর আগে অনেকগুলো মেসেজ দিয়েছে বাঁধনের হোয়াটসঅ্যাপে, কিন্তু বাঁধন একটা টেক্সটেরও জবাব দেয়নি। মেসেজগুলো ওভাবেই পড়ে থাকতে দেখে শান্তার মনে মনে ভীষণ রাগ হলো। মনে মনে বিড়বিড় করে উঠল, একটু দেখলে বা একটা রিপ্লাই দিলে এমন কি ক্ষতি হয়। রূপা কিছুটা এগিয়ে আসলো শান্তার কাছে। শান্তার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে বলে, আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। শান্তা প্রচন্ড বিরক্তিতে রূপার দিকে এক পলক তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে বলে, থ্যাংক ইউ। বলেই শান্তা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বাইরের উদ্দেশ্যে চলে যায়। রূপা একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর আহসান রহমান রূপা, শান্তা আর বৃষ্টিকে সাথে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়েন। রাত 9টার দিকে বাঁধন বাড়ি ফেরে। শরীরটা তার ভীষণ ক্লান্ত। থানায় একজন পুলিশ সদস্যের বার্থডে ছিল। সেই বার্থডে চেঁচামেচি আর হট্টগোল মাথাটা একদম ধরে গেছে তার। সে দেরি না করে তাড়াতাড়ি এসে 15 মিনিট শাওয়ার নিয়ে একটা নেভি ব্লু রঙের টি শার্ট আর সাদা ট্রাউজার পরে নেয়। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে সে আয়নার সামনে এসে দাঁড়ায়। হঠাৎ করে সে অনুভব করে পুরো বাড়িটা কেমন যেন অতিরিক্ত নীরব লাগছে। সে কিভাবে জানি চুল মুছতে মুছতেই ধীর পায়ে রূপার রুমের সামনে এসে দাঁড়ায়। হালকা করে দরজায় নক করতে লক না থাকায় দরজাটা একটুখানি খুলে যায়। সে ভেতরে তাকিয়ে দেখে পুরো রুম ফাঁকা। রুমের ভেতরে পা রেখে চারদিকে তাকাতে তাকাতে শুরু করে বাঁধন, রূপ, রূপ, রূপ। পরপর 3টা ডাক দেয় সে, কিন্তু কোনো সাড়া না পেয়ে সে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে এসে দেখে সোফায় বসে শিল্পী রহমান মন দিয়ে টিভি দেখছেন। বাঁধন শিল্পী রহমানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কাকিয়া, রূপ কোথায়? শিল্পী রহমান টিভির দিক থেকে চোখ ফিরিয়ে বলেন, তোর বাবা আর কাকা মিলে রূপা, শান্তা আর বৃষ্টিকে নিয়ে ওদের এক অফিস ক্লায়েন্টের মেয়ের বার্থডে পার্টিতে গিয়েছে। তুই বস, কফি বানাবো তোর জন্য। বাঁধন কফির কথা কানে না তুলে গম্ভীর মুখে বলে। কখন গিয়েছে? শিল্পী রহমান বলেন, সন্ধ্যায় গিয়েছে, চলে আসবে হয়তো এখনই। ও সংক্ষিপ্ত বাক্যটুকু উচ্চারণ করে বাঁধন হনহন করে নিজের রুমে চলে আসে। কোনো কিছু ভালো লাগছে না তার। তার রূপ বার্থডে পার্টিতে গিয়েছে, কেমন সেজে গুজে গিয়েছে তাও সে জানে না। এমনকি তাকে একটাবার বলেও যায়নি। এত বড় সাহস হয়ে গেছে মেয়েটার। রাগে আর অস্থিরতায় সে নিজের ঘরের দেওয়ালে সজোর একটা ঘুষি মেরে বিড়বিড় করে বলে, বাড়ি আয় খালি, তারপর দেখাচ্ছি। রাত 10টার দিকে আহসান রহমান তার মেয়েদের নিয়ে বাড়ি ফেরেন। জার্নি আর পার্টির ধকল শেষে সবাই তখন খুব ক্লান্ত। বাড়ি ফিরে বৃষ্টির সোজা এসে ওয়াশরুমে ঢুকে যায়। ওদিকে রূপার মনটা কেমন যেন অস্থির লাগছিল। কোনো কিছু ভালো লাগছিল না তার। তাই জামা কাপড় চেঞ্জ না করে সে আদরে খরগোশ ক্যান্ডিকে কোলে তুলে নিয়ে একে ছাদে চলে আসে। কিছুক্ষণ ছাদের হালকা ঠান্ডা বাতাস গায়ে মেখে মনটা কিছুটা হালকা করার চেষ্টা করে সে। তারপর ধীর পায়ে নিচে নামার উদ্দেশ্যে রওনা দেয়। সিঁড়ির কয়েক ধাপ নামতে রূপার চোখ চলে যায় নিচের করিডোরের দিকে। বাঁধন ফোনে কথা বলতে বলতে সেই করিডোর দিয়ে এগিয়ে আসছে। রূপা কিছু বুঝে ওঠার আগে বাঁধনের চোখ পড়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা রূপার ওপর। মুহূর্তেই দুজনে চোখাচোখি হয়ে যায়। রূপাকে এই রূপে দেখে বাঁধনের বুকের বাম পাশটা যেন 1 সেকেন্ডের জন্য ধক করে ওঠে। নিজের অজান্তেই হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করে। ম্যাজেন্টা পিঙ্ক আর হালকা মিষ্টি রঙের চমৎকার সারা স্যুট, তার উপর লম্বা কালো চুলগুলো বাতাসে কিছুটা এলোমেলো হয়ে ছড়িয়ে আছে রূপার গায়ে। আর সবচেয়ে বড় কথা, রূপার মাথায় জলজল করছে তার নিজের দেওয়া পাথরের ব্যান্ডটি। ফোনের ওপাশে অখিল অনবরত হ্যালো হ্যালো করে চিৎকার করে যাচ্ছে, কিন্তু সেই চেনা কণ্ঠের একটা কথাও এখন আর বাঁধনের কানে ঢুকছে না। সে তীব্র এক ঘোরের মধ্যে শুধু রূপার দিকেই তাকিয়ে আছে। ওদিকে হুট করে বাঁধনকে এভাবে সামনে দেখে রূপার সারা শরীরের লোম খাড়া হয়ে যায়। ভয়ে হাত পা একদম ঠান্ডা হয়ে আসে তার। মনের ভেতর একটাই তীব্র আতঙ্ক। আজ থানায় সেই কাদামাখা মেয়েটার রূপে বাঁধন তাকে চিনে ফেলেনি তো? সে স্পষ্ট খেয়াল করে বাঁধন একদৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। কিন্তু এভাবে তাকিয়ে থাকার কারণ কি?
হঠাৎ করে রূপার মনে পড়ে যায় সে আজ বাঁধনের দেওয়া জিনিসগুলোই পড়ে আছে। মাথায় সেই ব্যান্ড আর হাতে এক ডজন সাদা পাথরের চুড়ি। টের পাওয়ার সাথে সাথে সে চরম আতঙ্কে নিজের বাম হাতটা ঝটপট পিঠের পেছনে লুকিয়ে ফেলে আর ডান হাত দিয়ে কাদের কাছে ক্যান্ডিকে আরো শক্ত করে চেপে ধরে কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। করিডোরে পা রাখতেই সে একদম বাঁধনের মুখোমুখি হয়ে যায়। রূপা একদম সামনে আসতেই বাঁধনের ঘোর কাটে। সে ফোনের ওপাশে থাকা অখিলকে দ্রুত বলে। অখিল, আমি একটু পরে কল করছি। বলেই সে ফোনটা কেটে পকেটে ঢুকিয়ে নেয়। তারপর দুহাত প্যান্টের পকেটে গুজে বেশ গম্ভীর হয়ে দাঁড়িয়ে পড়ে। রূপা ভয়ে নিজের মাথাটা একদম নিচু করে ফেলে। বাঁধন তীক্ষ্ণ নজরে রূপার দিকে তাকিয়ে থমথমে গলায় বলে, আমি তোকে নিষেধ করেছিলাম না হিজাব ছাড়া বাইরে বের হতে? কথাটা শুনে বিদ্যুৎ চমকানো মতো শিউরে ওঠে রূপা। কি উত্তর দেবে সে? মাথা যেন কিচ্ছু কাজ করছে না। বাঁধন তার গম্ভীর কণ্ঠস্বর আরো শক্ত করে আবার বলে, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না রূপ। বাঁধনের সেই ধারালো কণ্ঠ শুনে রূপার বুকটা ভয়ে দুরু দুরু কাঁপতে থাকে। এখন কি বলবে সে? কেন সে এত সেজেগুজে হিজাব ছাড়া বাইরে গিয়েছিল? নিজের ভেতরে চরম ভয়টা চেপে কোনো রকমে কাঁপতে কাঁপতে রূপা বলে, আসলে আসলে ওই ওই ভাইয়া আমি রূপার কথা শেষ হওয়ার আগেই বাঁধন প্রচণ্ড রেগে একদম চেঁচিয়ে ওঠে। তোতলাচ্ছিস কেন? ভালো করে বলতে পারিস না? বাঁধনের এই হুঙ্কারে রূপা ভয়ে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলে। আর কোনো উপায় না পেয়ে এবার এক নিঃশ্বাসে সত্যিটা বলেই দেয়। সাজতে খুব ভালো লাগে তাই সেজে গিয়েছি। কথাটা রূপার মুখ থেকে বের হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে বাঁধন তীব্র ক্ষোভে ঠাস করে একটা প্রচণ্ড চর বসিয়ে দেয় রূপার ফর্সা গালে। থাপ্পড়ে সেই বিকট শব্দে পুরো করিডোর যেন এক লোমহর্ষক আতঙ্কে কেঁপে ওঠে। রূপার কোল থেকে ক্যান্ডিটা ছিটকে মেঝেতে পড়ে যায়। গালে হাত দিয়ে রূপা অনেক কষ্টে নিজের চোখের জল আর কান আটকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চরের চোটে তার ফর্সা গালটা মুহূর্তে একদম লাল হয়ে ওঠে। বাঁধন রাগে কাঁপতে কাঁপতে তেজি গলায় বলে, সে যে কি দেখাতে চাস? বাইরের ছেলেদের নিজের রূপ দেখাতে চাস? তোর সাহস কি করে হয় আমার নিষেধের পরও হিজাব ছাড়া বাইরে যাওয়ার? রূপা নিজেকে সামলাতে পারে না। তার শরীর ভয়ে থরথর করে কাঁপছে। সে মাথা নিচু করে এই আকুল গলায় কাঁদতে কাঁদতে বলে, সরি বাঁধন ভাইয়া, আর হবে না। আমি 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 কথা দিচ্ছি আর কখনো আপনার কথা অমান্য করব না। আজকের মতো মাফ করে দিন প্লিজ। চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নিজের তপ্ত ওষ্ঠ জোড়া কামড়ে ধরে বাঁধন। এই মেয়েটা কাঁদলে তার বুকের গভীর কোণ এক কোণে অদ্ভুত এক আদিম নেশা চড়ে বসে। রূপার কান্নার এই ব্যাকুলতা সে সহ্য করতে পারে না। মেয়েটার দিকে তাকিয়ে থাকলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে চরম দুর্বল হয়ে পড়ে সে। বাঁধনকে চোখ বন্ধ করে থাকতে দেখে রূপা কাঁপতে কাঁপতে নিচু হয়ে মেঝে থেকে ছটফটে ক্যান্ডিকে কুড়িয়ে নিজের বুকের কাছে তুলে নেয়। ঠিক তখনই ছট করে চোখ খোলে বাঁধন। তার তীক্ষ্ণ শিকারীর নজর এড়ায় না যে রূপা অতি সাবধানে তার বাম হাতটা নিজের পিঠের পেছনে লুকিয়ে রেখেছে। একজোড়া ঘন ভ্রু কুচকে সন্ধিয়ান গলায় জিজ্ঞেস করে বাঁধন, হাতটা ওইভাবে পেছনে রেখেছিস কেন? রূপা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেজা চোখে ভাঙা গলায় বলে, কিছু না, এমনি ভাইয়া। বাঁধন এক কদম এগিয়ে আসে। তার চওড়া বুকের পুরুষালী সুবাস আর গায়ের তাপে করিডোরের বাতাস ভারী হয়ে ওঠে। সে গম্ভীর থমথমে গলায় বলে, কিছু না তো ওইভাবে লুকিয়ে রেখেছিস কেন? দ্বিতীয়বার থাপ্পড় খেতে না চাইলে ভালো ভালো হাতটা সামনে বের কর। কি লুকিয়ে রেখেছিস আমার থেকে? আবারও চর খাওয়ার ভয়ে পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে রূপার। আর কোনো উপায় না পেয়ে সে নিজের বাম হাতটা ধীর পায়ে সামনে নিয়ে এসে বাঁধনের দিকে বাড়িয়ে দেয়। ডান হাতে ক্যান্ডিকে নিজের বুকের নরম ভাঁজে শক্ত করে চেপে ধরে ভয়ে মাথা নিচু রেখেই কোনো মতে বলে, আপনার দেয়া চুড়িগুলোই পরেছি, যদি দেখে বকা দেন তাই লুকিয়ে রেখেছিলাম। নিজের শক্ত ঘাড়টা কিছুটা নিচু করে রূপার ফর্সা মসৃণ হাতের কবজের দিকে তাকায় বাঁধন। করিডোরের মৃদুয়ালে রূপার দুধে আলতা ত্বকের ওপর সাদা পাথরের চুড়িগুলো ঠিক যেন খাঁটি মুক্তার মতো চিকচিক করছে। রূপার ফর্সা ত্বকের ছোঁয়া পেয়ে চুড়িগুলো সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গেছে। ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির অতি সূক্ষ্ম বাঁকা হাসি ফুটে ওঠে বাঁধনের। কিন্তু পরপরই রূপার ফুফিয়ে কাদার সেই চাতক সুর তার কানে এসে ধাক্কা দেয়। সে ফের তার গভীর নিশাত চোখ জোড়া তুলে তাকায় রূপার মুখের দিকে। কাঁদতে কাঁদতে নিজের গাল দুটোকে একদম রক্তিম লাল করে ফেলেছে মেয়েটা। বাঁধন বেশ কয়েকবার লক্ষ্য করেছে এই মেয়েটা একটু কাঁদলেই বা তার গায়ের চামড়ায় সামান্য আঘাত লাগলে অল্পতেই গাল দুটো এমন টকটকে লাল হয়ে যায়।
চোখের জলে ভেজা সেই লালচে গাল আর কাঁপতে থাকা ওষ্ঠাধর থেকে বাঁধনের বুকের ভেতর এক তীব্র ঝড় বয়ে যায়। কি অনিন্দ সুন্দর, কি মারাত্মক মাদকতা এই রূপের মাঝে। দুহাত পকেট থেকে বেরিয়ে আসে বাঁধনের, তার প্রতিটি শিরা উপশিরায় এক অবাধ্য আদিম ইচ্ছা চারা দিয়ে উঠেছে। রূপার এই অবাধ্য কান্না, তার ফর্সা শরীরে কাঁপুনি আর ঠোঁটের কোণের রক্তাবাভা দেখে বাঁধনের অবদমিত পুরুষালী মন তীব্রভাবে ব্যাকুল হয়ে ওঠে অন্য কিছু করতে, রূপাকে নিজের আরো কাছে টেনে নিতে। নিজেকে আর কোনোভাবে ধরে রাখতে পারে না বাঁধন। এক তীব্র হিংস্র ঝটকায় রূপার নরম হাতটা ধরে নিজের দিকে টেনে আনে। আকস্মিক টানে শরীরে ভারসাম্য হারিয়ে সোজা পাথরের মতো শক্ত চওড়া বুকে আশ্রে পড়ে রূপা। বাঁধনের বলিষ্ঠ স্পর্শে রেশমি শরীরে বিদ্যুৎ তরঙ্গের মতো এক তীব্র কাঁপন ঝিলিক দিয়ে ওঠে। পুরুষটির গায়ের কড়া সুবাস, তামাক আর ঘামের এক অদ্ভুত মাদকতা নাসিকার অণ্ঠ দিয়ে মগজে পৌঁছানো মাত্রই নিস্তেজ হতে শুরু করে পুরো শরীর। পায়ের তলার মাটি হারিয়ে যাচ্ছে বলে মনে হয়। অবশ্যই আসা শরীরটা নিজের নিয়ন্ত্রণে থাকে না রূপার। সে আরো জবুথবু হয়ে চওড়া বক্ষে লেপতে চায়। হাত পা নিষ্প্রাণ হয়ে আসে এক অদ্ভুত সম্মোহনে। অত্যন্ত যত্ন করে নিজের খসখসে বুড়ো আঙুল দিয়ে রূপার চোখের নোনা জলটুকু মুছে দেয় বাঁধন। শক্ত আঙুলের ছোঁয়া গালে লেপটে থাকা কান্নাকে আরো গাঢ় করে তোলে। ঠিক কানের কাছে নিজের তপ্ত ঠোঁট জোড়া ঠেকিয়ে বেশ নিচু ভারী পাথরের মতো শক্ত গলায় বলে বাঁধন, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ রূপ। তোকে আঘাত করার কোনো ইচ্ছে আমার থাকে না, কিন্তু তুই প্রতিবার তোর এই অবাধ্যতা দিয়ে আমাকে বাধ্য করিস, যার জন্য নিজের অজান্তেই তোকে এভাবে হার্ট করে ফেলি। তেজি পুরুষটির গুঁড়ো কথার অন্তর্নিহিত মানে কিছুই বুঝতে পারে না রূপা। ডরভরা মায়াবী বাদামি চোখজোড়া মেলে নিষ্পাপ তীব্র আতঙ্কে তাকিয়ে থাকে। নিজের শক্ত বাম হাত দিয়ে রূপার সরু মেধিন কোমরটা খামচে ধরে আর ওপরে তুলে নিজের পেশিবহুল শরীরের সাথে লেপটে নেয় বাঁধন। রূপার বুকের দ্রুত ওঠানামা আর শরীরের প্রতিটি ভাঁজ চওড়া বক্ষপটের সাথে পিষে যাচ্ছে। নিজের হাড় মাংসের সাথে মেয়েটিকে যেন মিশিয়ে ফেলতে চায়। কাঁপতে কাঁপতে থাকা রক্তাভ ঠোঁটের ঠিক 1 ইঞ্চি দূরত্বে নিজের ওষ্ঠাধর রেখে চোখে তীব্র জেদ আর আদিম অধিকারবোধ ফুটিয়ে ফিসফিস করে বলে বাঁধন, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি বেবি। যে রূপের আগুনে আমি দিনরাত পড়ছি, অন্য কোনো ব্লাডি পার্সনকে সেখানে চোখ সেঁকতে দেব না আমি। দিস বিউটি ইজ মাইন, অনলি মাইন। এই রূপের প্রতিটা কণা, প্রতিটা ভাঁজের একান্ত মালিক শুধু আমি। আমার আখি নয়ন ছাড়া অন্য কেউ তোকে এই নজরে দেখার সাহসও করবে না। প্রাণ খুলে তোর ফর্সা শরীরের প্রশংসা করার অধিকারটা শুধু আমার। আমার জিনিস অন্য কেউ ছুঁয়ে দেখা তো দূরের কথা, যে এই রূপের দিকে চোখ তুলে তাকাবে, আই সোয়ার নিজের এই হাত দিয়ে তার চোখ দুটো আমি টেনে তুলে ফেলবো। ওষ্ঠজোড়া হা হয়ে আসে রমণীর। বড় বড় হয়ে যায় বড় ডরা চোখ জোড়া। কিছুতেই বুঝে উঠতে পারে না এই পুরুষের তীব্র আচরণ। এমন থমথমে পরিস্থিতির মাঝে কোল থেকে ছটফট করে লাফিয়ে মেঝেতে নেমে পড়ে ক্যান্ডি। তারপর দূরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পুরুষটি আদিম চোখ জোড়া স্থির করে তাকিয়ে থাকে রমণীর হায় হয়ে থাকা ওষ্ঠজোড়ার দিকে। ভয় আর আবেশে তিত্তির করে কাঁপছে ওষ্ঠাধর। পুরুষের ভেতরে তীব্র ইচ্ছা চালা দিয়ে ওঠে কাঁপতে থাকা ওষ্ঠজোড়া নিজের সম্পূর্ণ আয়ত্তে নিয়ে পিষে ফেলতে। নিজেকে সামলানো বড্ড কঠিন হয়ে পড়েছে তার পক্ষে। এই রমণী কড়া টাকিলা নেশার থেকেও 1000 গুণ ভয়ঙ্কর কোনো ডার্ক নেশা, যা শিরায় শিরায় আগুন জ্বালিয়ে দেয়। চোখ জোড়া আরো স্থির করে। রমণীর গভীর চোখের দিকে তাকিয়ে চরম নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে পুরুষটি, তুই এত সুন্দর কেন রূপ? দেখলেই নিজেকে হারিয়ে ফেলছি তোর মাঝে। ইউ আর ড্রিভেন মি ক্রেজি। এখন যদি একটু ছুঁয়ে দেই, রাগ করবি? উত্তরের আশা করে না পুরুষটি। নিজের আয়ত্তে ঝড়ের গতিতে নিতে চায় রমণীর ওষ্ঠজোড়া। ঠোঁটে ঠোঁট লাগার মুহূর্তে চোখ বন্ধ হয়ে আসে রমণীর। একদম নিস্তেজ হয়ে নিজের শরীরে পুরো ভার ছেড়ে দেয়। ঠিক তখনই থমকে যায় বাঁধন। তাকিয়ে দেখে চোখ বন্ধ করে একদম নিথর হয়ে আছে রূপা। শরীরে কোনো নড়াচড়া নেই। বুঝতে বাকি থাকে না মেয়েটা যে তীব্র আতঙ্কে আর অবশ্যই জ্ঞান হারিয়ে ফেলেছে। এক চরম বিরক্তিতে নিজের দাঁতে দাঁত চেপে ধরে এক ঝটকায় রূপাকে পাজাকোলা করে তুলে নেয় বাঁধন। কোনো দিকে না তাকিয়ে সোজা পা বাড়ায় বেডরুমের দিকে। আর তাদের পেছন পেছন গুটি গুটি পায়ে ফলো করতে থাকে ক্যান্ডি। রূপাকে তার রুমে নিয়ে এসে অত্যন্ত আলতো করে বিছানায় শুয়ে দেয় বাঁধন। বৃষ্টি এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সে রুমে এসে হঠাৎ বাঁধনকে দেখে থমকে যায়। চোখ চলে যায় সোজা বিছানার দিকে। সেখানে রূপা চোখ বন্ধ করে অসাড় হয়ে শুয়ে আছে।
বেশিটি কিছু বলতে যাবে, কিন্তু ঠোঁট নড়ার আগে হঠাৎ নিচতলা থেকে এক বুকফাটা কান্নার শব্দ বসে আসে। তীব্র সেই কান্নার আওয়াজে বৃষ্টি আর বাঁধন দুজনে প্রচন্ড অবাক হয়ে যায়। এই অসময়ে কিসের কান্না? চরম বিস্ময় নিয়ে একে অপরের দিকে তাকায় তারা। এক মুহূর্ত চুপ থেকে বেশ গম্ভীর গলায় বাঁধন বলে, বৃষ্টি শুনছো? মনে হচ্ছে কেউ কাছে। বৃষ্টি খানিকটা ঘাবড়ে গিয়ে সায় দিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, আমিও শুনেছি, মনে হচ্ছে কোনো মহিলার কান্না। কান্নার বেগ বাড়তে আর এক সেকেন্ডও দাঁড়ায় না বাঁধন। ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, আর পিছে পিছে দ্রুত পায়ে নেমে আসে বৃষ্টি। ড্রয়িং রুমে পা রাখতেই তারা দেখে সেখানে বসে অঝরে কাঁদছেন শিল্পী রহমান। পাশে বসে রজনী রহমান তাকে সান্ত্বনা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। বাঁধন দ্রুত পায়ে এগিয়ে এসে বেশ উদ্বিগ্ন গলায় বলে, কি হয়েছে কাকিয়া, কাঁদছো কেন? শিল্পী রহমানের কান্নায় ভেঙে পড়া মুখের দিকে তাকিয়ে রজনী রহমান অত্যন্ত শোকার্ত গলায় বলেন, আকাশ বাইক অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে নেওয়া হয়েছে ওকে। তোর দাদু আর বাবা কাকা শুনেই দৌড়ে গেছে। খবরটা শোনা মাত্র আর এক মুহূর্ত নষ্ট করে না বাঁধন। ঝড়ের গতিতে বাড়ি থেকে বেরিয়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর ডাক্তারদের কাছ থেকে জানা যায় আকাশ মূলত হাত আর পায়ে বেশ ভালো রকম চোট পেয়েছে। তবে ভাগ্য চরম ভালো থাকায় এবং মাথায় হেলমেট থাকার কারণে মাথায় কোনো রকম আঘাত লাগেনি। এদিকে বাড়িতে ঘটেছে এক অদ্ভুত কাণ্ড। আকাশের এই মারাত্মক অ্যাক্সিডেন্টের খবর শুনে বৃষ্টির মনের ভেতর কেমন যেন এক পৈশাচিক আনন্দ হতে শুরু করে। তার মুখ চেপে ধরে হাসি দমানো যাচ্ছে না। সে দ্রুত রুমে চলে আসে, দরজাটা আটকে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে একাই খিলখিল করে হেসে বলে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ফ্লাড বাজদের সাথে এমনই হওয়া উচিত। ইস, কি যে আনন্দ লাগছে আমার। খুশির চোটে বৃষ্টি নিজের অজান্তেই ঘরের মাঝখানে কোমর দুলিয়ে নাচতে শুরু করে দেয়। হাততালি দিয়ে নাচতে নাচতে মুখে আওড়াতে থাকে, হেই বাবা মার হাবা খাচা বাবা দে লাড়া চিনি ছাড়া। ও বললে 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 বললে, এত আনন্দ কই রাখবো আমি। পাগলের মতো নাচতে নাচতে হঠাৎ এক জায়গায় এসে থমকে যায় বৃষ্টি। তার মুখে চওড়া হাসিটা নিমেষেই গায়েব হয়ে যায়। নিজের বুকে হাত রেখে একটু অবাক হয়ে বলে, এক মিনিট, আমার এত আনন্দ লাগছে কেন? ওই হিটলারকে অন্য একটা মেয়ের সাথে দেখেছে বলে? আরে এতে আমার কি? সে ফ্লাডবাজ হোক বা চিটার হোক, তাতে আমার কি আসে যায়? আর তার এসব ভাবনার মাঝে বিছানায় শুয়ে থাকার উপর জ্ঞান ফেরে। সেও আকাশের এই ভয়াবহ অ্যাক্সিডেন্টের খবরটা শুনে ভীষণ কষ্ট পায়। এক তীব্র বুক চাপা কষ্টর ব্যাকুলতা ভেতরটা কুড়ে কুড়ে খেতে থাকে তার। রাত অনেক বেশি হয়ে যাওয়ায় তারা কেউ হসপিটালে যাওয়ার সাহস পায় না। বাড়ির বড়দের কাউকেই এই রাতে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বললে তারা সকালের কথা বলে থামিয়ে দেয়। সারাটা রাত দুই মেয়ের কাটে চরম ছটফটানি আর এক অদ্ভুত অস্থিরতায়। পরের দিন কলেজ ছুটির পর রূপার বৃষ্টি তড়িঘড়ি করে আকাশকে দেখার জন্য হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটালে পৌঁছাতেই চারপাশে চড়া ফিনাইল আর স্যাভলনের গন্ধ দম আটকে দেয়। বুক টিপটিপ করা এক অজানা আতঙ্ক আর জড়তা নিয়ে দুজন মাথা নিচু করে আকাশের কেবিনে প্রবেশ করে। পা রাখতেই দুই বান্ধবীর একসাথে যেন হৃৎপিণ্ড কেঁপে ওঠে। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসে এক নিমিষে। বেডে শুয়ে আছে নিস্তেজ আকাশ, তার বাম হাতে সাদা ব্যান্ডেজ, বাম পায়ে মোটা ব্যান্ডেজ করে একটু উঁচিয়ে রাখা হয়েছে। ঠিক বেডের পাশে রাখা কাঠের চেয়ারটায় বসে আছে বাঁধন। কেবিনের মৃদু আলোয় তাকে দেখে রূপার চোখ দুটো এক অদ্ভুত মোহে থমকে যায়। চোখের পলক ফেলতে ভুলে যায় মেয়েটি। পুরুষের ফর্সা চওড়া শরীরে লেপ্টে আছে কুচকুচি কালো শার্ট। আদিম গম্ভীরতা মেখে থাকা সেই শার্টের হাতা দুটো নিখুঁতভাবে ভাঁজ করে কোনাই পর্যন্ত গোটানো। নিচে স্পষ্ট হয়ে উঠেছে তার পেশিবহুল শক্তিশালী সুগঠিত হাত ও পুরুষালী রগগুলো। পরনে ধবধবে সাদা জিন্সের প্যান্ট, বাম হাতে জলজল করছে একটি দামি ব্র্যান্ডের কালো ঘড়ি, পায়ে সাদা স্নিকার্স জুতো। এই প্রথম রূপা বাঁধনকে এমন রুক্ষ কালো শার্টে দেখলো। তাকে একাধারে ভয়ঙ্কর ডমিনেটিং রাজকীয় এক চরম আগ্রাসী পুরুষ অবয়বে কাঁপন ধরানো দেখাচ্ছে। বাঁধন অত্যন্ত মনোযোগ দিয়ে গম্ভীর মুখে আকাশের সাথে নিচু স্বরে কোনো একটা জরুরি বিষয়ে কথা বলছে। নিজেদের মগ্নতায় আকাশ কিংবা বাঁধন কেউই খেয়াল করেনি। দরজায় এসে দাঁড়ানো রূপার বৃষ্টিকে ঠিক তখনই বাঁধনের তীক্ষ্ণ নজর পড়ে রূপার বৃষ্টির দিকে। দুজনকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে চোয়াল শক্ত হয়ে ওঠে তার। দাঁতে দাঁত চেপে হাড় কাঁপানো নিরেট কণ্ঠে বলে, বাঁধনের রুক্ষ কণ্ঠের ধমকে রূপার বৃষ্টি দুজনেই কেঁপে ওঠে। কেবিনের থমথমে নীরবতা ভেঙে এবার আকাশের নজর পড়ে তাদের উপর। আকাশের তপ্ত চোখ জোড়া স্থির হয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা বৃষ্টির দিকে। বুকের ভিতর তীব্র আক্ষেপ আর ক্ষোভ চাড়া দিয়ে ওঠে তার। হায় রে মেয়ে, এই একটা মেয়ের জন্য আজ তাকে হাত পা ভেঙে হসপিটালে বিছানায় পড়ে থাকতে হচ্ছে। নিজের ভেতরের অস্থিরতা চেপে আকাশ রূপার দিকে তাকিয়ে শুষ্ক ক্লান্ত কণ্ঠে বলল, ভেতরে আয়।
রূপা আর বৃষ্টি দুজনেই চুপচাপ ভেতরে আসে। রূপা আকাশের বেডের কাছে এগিয়ে যায়, মৃদু অসংকোচনক কণ্ঠে বলে, আকাশ ভাইয়া, এখন কেমন আছো তুমি? এক বুক হতাশা নেই আর চোখে বৃষ্টির দিকে তাকে তীব্র উপহাস মেশানো ভাঙা কণ্ঠে উত্তর দেয় আকাশ। দেখতেই তো পাচ্ছিস কেমন আছে, হাত পা ভেঙে একদম অসল হয়ে বেডে পড়ে আছে। আকাশের উপহাস মেশানো কথাগুলো কানে আসতে বৃষ্টির ঠোঁটের কোণে তীব্র হাসির রেখা ফুটে ওঠে। থমথমে গম্ভীর পরিবেশে তার প্রচন্ড হাসি পাচ্ছে। কামড় দিয়ে শক্ত করে ঠোঁট চেপে ধরে সে, যেন কোনোভাবে ভেতরের হাসির শব্দ বাইরে বেরিয়ে না আসে। ঠিক এই মুহূর্তে কেবিনের ভারী দরজা ঠেলে প্রবেশ করেন মাঝবয়সী গম্ভীর চেহারার ডাক্তার। নিঃশব্দ পায়ে এগিয়ে এসে তিনি আকাশের চারপাশের রিপোর্টগুলো খুঁটিয়ে দেখেন। অতঃপর স্টেথোস্কোপ দিয়ে আকাশকে ভালো করে পরীক্ষা করে কোনো রকম আবেগ ছাড়াই শান্ত পেশাদার কণ্ঠে বলেন, সবকিছু ঠিক আছে, তবে আগামী 4-5 মাসের মতো আপনি একদমই হাঁটতে পারবেন না। চেয়ারে কিংবা বেডে বসেই সময় কাটাতে হবে। আর যদি খুব বেশি প্রয়োজন হয় তবে কেসের উপর ভর দিয়ে খুব সাবধানে পা ফেলবেন, অন্যথায় পরিস্থিতি আরো জটিল হবে। ডাক্তারের এই শীতল ঘোষণা শোনা মাত্রই আকাশের মনে হলো মাথার উপর আকাশটা ভেঙে পড়েছে। মনে হলো এই ডাক্তার তার সমস্ত স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে জীবন্ত পঙ্গু বানিয়ে দিল। ভেতরে চরম ছটফটানি আর পাগলামি চালা দিয়ে ওঠে তার। ডাক্তারের দিকে তাকিয়ে আর্তনাদ মেশানো কণ্ঠে বলে, ডাক্তার, আপনি এসব কি আবোল তাবোল বলছেন? আপনি কি আদৌ গ্যান্ডলারে রেখে কথা বলছেন? এতগুলো মাস আমি হাঁটতে পারবো না মানে কি? দেখুন ডাক্তার, যেভাবে পারেন তাড়াতাড়ি আমার পা ভালো করে দিন। আজ রাতের মধ্যেই যেন ঠিক হয়ে যায়। এমন কোনো হাই পাওয়ারের ঔষধ বা ম্যাজিক ইঞ্জেকশন দেন যা খেলে আজই আমি লাফিয়ে উঠে দাঁড়াতে পারবো। আগের মতো একদম বাতাসে উড়ে চলে বেড়াতে পারবো। ফুল স্পিডে বাইক চালিয়ে রাস্তা কাঁপিয়ে দেব। আকাশের কথা শুনে ডাক্তার যেন থ বনে যান। চোখ দুটো সামান্য বড় বড় করে বিরক্ত করা কণ্ঠে বলেন, দেখুন মিস্টার, তা তো কখনোই সম্ভব না। আমরা ডাক্তার, আমাদের চিকিৎসার নির্দিষ্ট নিয়ম আর ওষুধের কার্যকারিতা আছে। পুরো পৃথিবীতে এমন কোনো ওষুধ তৈরি হয়নি যা ভাঙা হাড়ের মাত্র একদিনে জোড়া লাগিয়ে ঠিক করে দেবে। বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। কথাটা শেষ করে ডাক্তার ফাইলটা বগলে চেপে গম্ভীর পায়ে কেবিন থেকে চলে যান। ডাক্তারের যাওয়ার দিকে তাকিয়ে আকাশ কপালে হাত দিয়ে কান্না মেশানো করুণ কণ্ঠে বলে, 5 মাস? আল্লাহ রে, আমি শেষ। বেডের পাশে বসে থাকা বাঁধন এতক্ষণ চরম বিরক্তি নিয়ে এসব পাগলামি দেখছিল। আকাশের সস্তা নাটক দেখে তার সহ্য শক্তির বাঁধ ভেঙে যায়। আকাশের দিকে তাকিয়ে বজ্র কঠিন ধমকের কণ্ঠে বলে, স্টুপিড, বাইক চালানোর সময় হুঁশ কোথায় ছিল? চোখ দুটো কি পকেটে রেখে গাড়ি চালিয়েছিস? বাঁধনের বাঘের মতো ধমক খেয়ে মুখটা নিমেষে পেঁচার মতো ছোট হয়ে যায় আকাশের। টু শব্দ করার সাহসটুকু হারিয়ে ফেলে সে। অন্যদিকে দরজার পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টির অবস্থা তখন কেরোসিন। ভেতরের দমকানো হাসির চোট সামলাতে না পেরে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে তার। প্রচুর পরিমাণে হাসি পাচ্ছে তার। মাথাটা একদম বুকের সাথে ঠেকিয়ে দাঁত দিয়ে আঙুল কামড়ে ধরে শব্দ আটকানোর চেষ্টা করছে সে। থমথমে ক্রাইসিস মোমেন্টে হাসি আটকানো যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে তার কাছে। মনে হচ্ছে এখনই হা হা হি হি করে কেবিন কাঁপিয়ে হেসে দেবে। ঠিক তাই হলো, শেষ রক্ষার হলো না। বৃষ্টি নিজেকে আর ধরে রাখতে পারে না। ঝট করে উল্টো দিকে ঘুরে গিয়ে খিলখিল করে হেসে দেয় সে। কেবিনের নিরেট দেয়ালে দেয়ালে হাসির শব্দ তীব্র প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ল। বৃষ্টির বাঁধ ভাঙা খিলখিল হাসি দেখে সবাই অবাক হয়ে তাকায় তার দিকে। কিছুতেই হাসি থামানো যাচ্ছে না বৃষ্টির। কাছে গিয়ে এসে রূপা বলে, কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, কি হয়েছে তোর? এভাবে হাসছিস কেন? হাসির চোটে কথা বলতে পারছে না বৃষ্টি। পেটে খিল ধরে যাচ্ছে তার। তবে এই অসময়ে হাসির আসল মানে বুঝতে বাকি থাকে না আকাশের। নিজের এই পঙ্গু দোষার সামনে দাঁড়িয়ে মেয়েটার হাসি দেখে ঠোঁটের কোণে বক্র হাসি ফুটে ওঠে আকাশের। মনে মনে প্রতিশোধের দৃঢ় কণ্ঠে আওড়ায়, হেসে না মিস, আজ আমার এই দশার একমাত্র কারণ তুমি। সময় হোক এসবের হিসাব সুদে আসলে তুলে নেব আমি। রাতের শেষ প্রহরে বাড়ি ফিরিয়ে আনা হয় আকাশকে। গভীর রাতে পড়া শেষ করে খাবার টেবিলে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে নিচে নামে রূপার বৃষ্টি। বসার ঘরে পা রাখতে থমকে যায় দুই জোড়া চোখ। ড্রয়িং রুমের সোফায় মুখোমুখি বসে আছে বাঁধন আর আকাশ। গভীর মনোযোগে দুজনেই ডুবে আছে মুঠোফোনের স্ক্রিনে। পুরো ঘরে তখন ফ্রি ফায়ার গেমের ঠাস ঠাস গুলির শব্দ তীব্র প্রতিধ্বনি তুলছে। আকাশের ভাঙা পায়ের পাশে হেলান দিয়ে রাখা ক্রাস, বাম হাতে ঝুলছে সাদা ব্যান্ডেজ, অথচ সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার।
নেশাগ্রস্ত বাদশার মতো বুধ হয়ে আছে স্কিনে। কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে রূপা। নিঃশব্দে তার পাশের চেয়ারটা টেনে নেয় বৃষ্টি। বাড়ির বাকি সবাই রাতের খাবার শেষ করে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। খেলার উত্তেজনার মাঝে সহসা চোখ যায় বাঁধনের ডাইনিং টেবিলের দিকে। রূপার বৃষ্টি তখন প্লেটে খাবার বেড়ে নিচ্ছে। মুহূর্তে গেম থেকে লগ আউট করে ফোনটা পকেটে পুরে ফেলে বাঁধন। হঠাৎ সন্দিকে থেমে যেতে দেখে কৃষ্ণকণ্ঠায় সুধায় আকাশ। কি হলো, বের হয়ে গেলি কেন? খিদে পেয়েছে, চল খেয়ে আসি। সোফা থেকে টেনে তুলে আকাশকে সাবধানে ধরে ধরে ডাইনিং টেবিলে নিয়ে আসে বাঁধন। টেনে দেওয়া চেয়ারে বসাতেই ঠিক বৃষ্টির পাশেই জায়গা হয় আকাশের। খুব কাছ থেকে পাওয়া চেনা পুরুষালী ঘ্রাণে সহসা বুকটা দুরু দুরু করে ওঠে বৃষ্টির। মনের অজান্তায় ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চোখ পড়ে আকাশের উপর। অতর্কিত সে চাউনিতে চমকে ওঠে, চটপট মাথা নিচু করে খাবারে মন দেয় সে। অন্যদিকে রূপার ঠিক পাশের খালি চেয়ারটায় গম্ভীর মুখে বসে পড়ে বাঁধন। থমথমে মুখ করে একদম চুপচাপ খাচ্ছে রূপা। তার অবাধ্য মনের ভেতর তখন কি ঝড় চলছে, তা বাইরে থেকে অনুধাবন করা অসম্ভব। চারজন মানুষের নীরবতায় ডাইনিং রুমের আবহাওয়ায় তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। নীরবতা ভেঙে খাওয়ার মাঝে আর চোখে বৃষ্টির দিকে তাকায় আকাশ। ঠোঁটের কোণে সূক্ষ্ম শ্লেষাত্মক হাসি ফুটিয়ে বাঁধনের দিকে চেয়ে বলে, বাঁধন, আমার না একটা ফুল বিক্রেতাকে ভালো লেগে গেছে ভাই। কসম করে বলছে, মেয়েটা এত সুন্দর যে তাকালে মনে হয় কেউ গরমের আটার মধ্যে চাঁদের আলো মিশিয়ে মানুষ বানিয়েছে। কথাটা কান অব্দি পৌঁছানো মাত্রই বিষম খাওয়ার মতো তীব্র হেসকে উঠে যায় বৃষ্টির। বিষম খাওয়ার চোটে লাল হয়ে ওঠা বৃষ্টির অবস্থা দেখে তড়িঘড়ি করে গ্লাসের পানি তার মুখের সামনে তুলে ধরে রূপা। মাথায় আলতো হাত বুলিয়ে ব্যাকুল কণ্ঠে বলে, ঠিক আছিস তুই? গলা দিয়ে পানিটুকু নামিয়ে আলতো করে হ্যাঁ সূচক মাথা নাড়ে বৃষ্টি। অন্যদিকে প্লেট থেকে মাংসের টুকরোটা মুখে পুড়তে পুড়তে আর চোখের উপর দিকে তাকায় বাঁধন। মুখের অবয়বে কঠিন গাম্ভীর্য ফুটিয়ে ধাতব কণ্ঠে বলে, আর আমার পছন্দ হয়েছে একটা ডেলিভারি গার্ল, একদম ইউনিক পিস। দূর থেকে দেখলে মনে হয় এলাকার কোনো দুষ্ট ছেলে হেঁটে বেড়াচ্ছে, কাছে গেলেই কেবল বোঝা যায় আরে না, এ তো মেয়ে। কথাটা শোনা মাত্রই দম আটকে বিষম খেয়ে কেসে ওঠে রূপা। নিস্তব্ধ ডাইনিং রুমে তার কাশির বেগ এতটাই তীব্র শোনাচ্ছে যেন ভেতরে থাকা ফুসফুসটাও এই অপবাদের বিরুদ্ধে সজোরে প্রতিবাদ জানাচ্ছে। দুজনের এই নাজেহাল অবস্থা দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে কৌতুক ভরা কণ্ঠে বলে আকাশ, কি হয়েছে? কেউ হেসকি তুলছিস, আবার কেউ কেসে উঠছিস। তোদের অবস্থা দেখে মনে হচ্ছে কেউ তোদের কোনো গোপন সত্যি ফাঁস করে দিয়েছে। কথাটা শোনা মাত্রই বৃষ্টির আর বুঝতে বাকি থাকে না আকাশ আসলে সবটাই জেনে গেছে। ওই ফুল বিক্রেতা মেয়েটা যে সে সব নিজেই, সেই সত্যটা আকাশ বেশ ভালো করেই টের পেয়েছে। তবে সত্য জানার আনন্দ হচ্ছে আকাশের পরের কথাটায় মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে বৃষ্টির। ফুল বিক্রেতা মেয়েটাকে নাকি ভালো লেগেছে। কত বড় ফ্ল্যাট এই লোকটা! কালই একটা নতুন মেয়েকে নিয়ে দিব্যি বাইকে ঘুরে বেড়ালো, আর আজ চোখের সামনে বসে বলছে অনেক ভালো লেগেছে। ইচ্ছে করছে এখনই সামনে গিয়ে লোকটার মাথার সব চুল টেনে ছিঁড়ে দিতে। অন্যদিকে রূপার অবস্থা আরো বেশি খারাপ। ঠিকমতো একটা স্বস্তির নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না সে। পরশুদিন কাতামাখা অবস্থায় লোকটা যে তাকে চিনে ফেলেছে সেটা বুঝতে আর বিন্দুমাত্র বাকি থাকে না তার। হঠাৎ করে পুরো শরীরটা কেমন অস্থির লাগছে, আর এক মুহূর্তে ডাইনিং টেবিলে বসে থাকলে নির্ঘাত মাথা ঘুরে পড়ে যাবে। নিজের ভেতরের এই তীব্র অস্বস্তিটুকু কোনো মতে চেপে রেখে বৃষ্টির দিকে তাকিয়ে কোনো মতে বলে, বৃষ্টি তুই খা, আমার পেট ভরে গেছে। কথাটা শেষ করে আর এক সেকেন্ডও দাঁড়ায় না রূপা। চেয়ার ছেড়ে প্রায় এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে ছুটে চলে যায় সে। আচমকা রূপাকে ওভাবে চলে যেতে দেখে বৃষ্টি নিজেও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। নিজের ভেতরে রাগ আর অস্থিরতা লুকাতে একটা হাবলার মতো বোকা হাসি ফুটিয়ে বাঁধন আর আকাশের উদ্দেশ্যে বলে, আমারও পেট ভরে গেছে, আপনারা খান। বলেই থালা ঠেলে টেবিল থেকে চট জলদি কেটে পড়ে বৃষ্টি। দুই বান্ধবীর এমন হন্তদন্ত হয়ে পালানোর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে এক গভীর বক্র হাসি হাসে বাঁধন আকাশ। খাওয়া শেষে নিজের ঘরে পা রাখতেই থমকে দাঁড়ায় বাঁধন। ঘরের আলো আধারিতে শান্তাকে দেখে বেশ অবাক হয়ে সে। শুধু তাই না, শান্তা বাঁধনের একটা ব্যবহৃত শার্ট নিজের নাকের কাছে টেনে ধরে চোখ জোড়া বুঝে আছে, যেন পরম আবেশের শার্টের বুকে লেগে থাকা ঘ্রাণটুকু নিজের ভেতরে টেনে নিচ্ছে। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে দরজার চৌকাঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে শুধায় বাঁধন, কি হয়েছে শান্তা, আমার শার্ট ধরেছিস কেন? নিস্তব্ধ ঘরে সহসা বাঁধনের ভারী কণ্ঠে চমকে ওঠে শান্তা। মুহূর্তের মধ্যে হাতের শার্টটা নিজের পিঠের পেছনে লুকিয়ে ফেলে সোজা হয়ে ঘুরে দাঁড়ায়। সামনাসামনি বাঁধনের তীক্ষ্ণ চাউনির মুখোমুখি হতে বুকটা ধক করে ওঠে তার। তবে পরক্ষণে মুখে ভয়ের একটা নিখুঁত ভান ফুটিয়ে কাঁপা কাঁপা গলায় বলে,
বাঁধন ভাইয়া, আমি আমি আসলে শান্তার আমতা আমতা করে অলিক অজুহাত শোনার মতো বিন্দুমাত্র ধৈর্য থাকে না বাঁধনের। তপ্ত হাহাকারের মতো ঘরের গুমোট হাওয়া মারিয়ে সামনে এগিয়ে এসে শান্তার হাত থেকে শার্টটা এক হাঁচকার টানে কেড়ে নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট স্টপ ইট। ফালতু নাটক করার জন্য আমার রুম ছাড়া আর কোনো জায়গা পাসনি? বের হয় এখান থেকে। কর্কশ কথাগুলো বিষাক্ত তীরের মতো বুকে বিঁধলেও খানিকটা পাত্তাই দিল না শান্তা। ভেতরে তীব্র ভয়ের চোরাবালি কাজ করলেও বুকে একরাশ অবাধ্য। উন্মাদ সাহস জমিয়ে মুখের উপর স্পর্ধার কণ্ঠে বলে, এত তাড়া কিসের বাঁধন ভাইয়া? আমি এই ঘরে থাকলে আপনার ঠিক কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটা কি একবার বলবেন? মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে ওঠে বাঁধনের। চোখের মণি দুটোর আগে অন্ধকার হয়ে আসে। নিজের ভেতরে চরম বিরক্তি আর অবজ্ঞা চেপে ধরে রাশভরি কণ্ঠে বলে, আমাকে জ্ঞান শেখাতে আসিস না শান্তা। তোর এই ফালতু তর্কাতর্কি শোনার মতো মুড আমার নেই। ভালো ভালো রুম থেকে বিদায় হ, নয়তো ঘাট ধরে বের করে দিতে বাধ্য হব। আর নেক্সট টাইম আমার কোনো জিনিসে হাত দেওয়ার দুঃসাহস দেখাবি না। এত বড় অপমানে দমে যাওয়ার পাত্রী নয় শান্তা, বরং নিষিদ্ধ কোনো আকর্ষণে আরো দুপা এগিয়ে এসে এক বুক দৃষ্টতা নিয়ে চোখ মিলিয়ে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলে, ছুঁয়ে দেব, 100 বার ছুঁয়ে দেব। নিজের ভালোবাসার মানুষের জিনিস আগলে রাখবো না তো কার জিনিস রাখবো? আপনি আটকাতে পারবেন না বাঁধন ভাইয়া। অপ্রত্যাশিত এই স্পর্ধায় কপালে গভীর ক্রোধের ভাঁজ পড়ে বাঁধনের। নিজের দু চোখে চরম বিরক্তি আর একরাশ অবিশ্বাস নিয়ে কুচকে যাওয়া ভ্রুতে শুধায়। ইউ হোয়াট? মুহূর্তের মধ্যে সমস্ত বাজবিচার আর সামাজিকতার দেয়াল ভেঙে চুরমার হয়ে যায় শান্তার। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বাঁধনকে। নিষ্প্রাণ পাথরের মতো শক্ত বুকের উপর মাথা চেপে ব্যাকুল কণ্ঠে আওড়ে চলে শান্তা। হোয়াট? না বাঁধন ভাইয়া, এটাই সত্যি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ বাঁধন ভাইয়া, আই জাস্ট লাভ ইউ সো মাচ। সারা শরীর রাগে রিরি করে ওঠে বাঁধনের। এক ঝটকে শান্তাকে ছাড়িয়ে শরীরের সব শক্তি দিয়ে সজোরে থাপ্পড় মারে শান্তার গালে। থাপ্পড়ের নির্মম শব্দে পুরো ঘরের নিস্তব্ধতা চুরমার হয়ে গেল। ছিটকে গিয়ে দূরে আশ্রয় খেয়ে পড়ে শান্তা। মেঝের শক্ত কংক্রিটে মুখ থুবড়ে পড়ায় দাঁত দিয়ে ঠোঁটের ভেতরের নরম মাংস কেটে গিয়ে ফিনকি দিয়ে তাজা রক্ত ছিটকে বের হয়। রাগে ফুঁসতে ফুঁসতে রুটকণ্ঠে বলে বাঁধন, তুই আমার বোন শান্তা। আমার কাছে তুই এখনো অনেক ছোট। ছোট মানুষের ভুল হতেই পারে, তবে আজকে যে কাজটা করলি, নেক্সট টাইম এমন কিছু করলে আই সোয়ার আমি ভুলে যাব তুই আমার বোন। তোকে কি করবো আমি নিজেও জানি না। জাস্ট শাট আপ অ্যান্ড গেট আউট ফ্রম মাই রুম। বিন্দুমাত্র অবাক হয় না শান্তা। তীব্র আঘাতে মাথা ঘুরে গেল। মেঝের ওপর পড়ে থাকা ছোপ ছোপ কালচে রক্তের দিকে তাকে পৈশাচিক হাসিতে কেঁপে ওঠে পুরো শরীর। কামড়ে ধরা ঠোঁটের ক্ষত থেকে গড়িয়ে পড়া গরম রক্তের স্বাদটা জিভ দিয়ে আলতো করে শুষে নিয়ে ভয়ঙ্কর উন্মাদনায় ধীর পায়ে উঠে দাঁড়ায় শান্তা। যে গালে থাপ্পড় খেয়েছে, প্রচণ্ড আঘাতে নীল হয়ে ফুলে ওঠা সে মাংসপিণ্ডে নখগুলো গভীরভাবে দেবে দিয়ে নখের ডগায় চামড়া, মাংসের কণা আটকে থাকা গাঢ় রক্তের দিকে তাকায়। বেকার ছাড়াই ক্ষতবিক্ষত নখগুলো ঠোঁটের ভেতর পুড়ে দিয়ে কামড়ে ধরে গভীর চুমু খায়। নির্লজ্জের মতো তাকিয়ে দৃষ্টতার কণ্ঠে বলে, বোন? কিসের বোন বাঁধন ভাইয়া? আমি যেহেতু আপনাকে ভালোবেসেছি, তাহলে বোন থেকে কিভাবে বউ হতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনি যতই আমাকে বকা দিন, মারেন, কিন্তু আমি শান্তা আপনাকে নিজের করে ছাড়বো। দ্যাটস মাই প্রমিস, হোক সেটা আপোষে কিংবা জোর করে। অবাক করে দিয়ে ঠোঁটের কোণে বিষাক্ত বাঁকা হাসি ফুটে ওঠে বাঁধনের। তাচ্ছিলের কণ্ঠে বলে, চ্যালেঞ্জ করছিস? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি এই জন্মেও তোর হব না, পরের জন্মেও তোর হব না। আমি এই জন্মেও তোর বড় ভাই, পরের জন্মেও তোর বড় ভাই হয়েই থাকবো। ওষ্ঠা ধরে তাচ্ছিলের বিষাক্ত হাসি ফুটিয়ে তোলে শান্তা। হবে কিভাবে? কারণ আপনি রূপাকে পছন্দ করেন, তাই না? কোনো প্রত্যুত্তর করে না বাঁধন। পলকহীন স্থির নেত্রে চেয়ে থাকে শান্তার পানে। সে পাথুরে নীরবতা দর্শনে অধরে পৈশাচিক উল্লাস ফুটিয়ে শুধায় শান্তা। কি হলো? সত্যি কথা বলেছি বলে মুখের সাউন্ড অফ হয়ে গেল? মস্তক অবনত করে গুমড়ে হেসে ওঠে বাঁধন। অতি ধীর চরণে শান্তার সন্নিকটে এগিয়ে আসে কয়েক কদম। শান্তার কানের কাছে মুখ নামিয়ে মাতাল কণ্ঠে বলে, এত বুঝিস তাহলে জেদ করছিস কেন বোন?
ক্রোধে সর্বাঙ্গ রিয়াক্ট করে ওঠে শান্তার। সংশয় পূর্ণতা পায় অন্তরে। এই পুরুষ রূপার মোহে অন্ধ তীব্র হিংসা ক্ষোভ উগরে দিয়ে বলে শান্তা। আপনি হয়তো ভুলে যাচ্ছেন রূপা আপনার সৎ বোন। গোলাপি ওষ্ঠজোড়া গোল করে শোধায় বাঁধন। তো রাগে ফুঁসে ওঠে, ক্ষোভ উগরে দিয়ে বলে শান্তা। লজ্জা শরম কি সব খেয়ে ফেলেছেন? সৎ বোনকে পছন্দ করতে একটুও বাধলো না? দ্বিধাহীন চিত্তে দুদিকে না সূচক মাথা নাড়ায় বাঁধন। না, চোয়াল শক্ত হয়ে অস্ত্রধার কেঁপে ওঠে শান্তার। বিষাক্ত ফনাতলা সাপের মতো হিসিয়ে নিষিদ্ধ স্বরে বলে। বাঁধন ভাইয়া, এটা কিভাবে সম্ভব? রূপা আপনার সৎ বোন লাগে? এটা সম্ভব নয়। দুহাত পকেটে গুজে এক দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে বাঁধন। হিমের মতো শীতলতায় বাতাসের গতি থমকে আসে। বরফ জমা গলার স্বরে বলে। আমি বুঝে নেব, গেট আউট। পিছু না হটে মুখোমুখি দাঁড়ায় শান্তা। চোখে কুৎসিত জেদ আর ঠোঁটে নিষ্ঠুর হাসির রেখা ফুটে ওঠে। দাঁতে দাঁত চেপে শানিত স্বরে বলে। তাহলে আপনিও শুনে রাখুন, কিছু জিনিস পেতে গেলে কিছু দুর্বলতায় আঘাত করতে হয়। প্রয়োজনে আমি তাই করব। দৃষ্টি সরু করে তাকায় বাঁধন। পাথুরে কাঠিন্যে ঘরের অক্সিজেন যেন কমে আসে। গলার গভীরে চাপা এক গর্জন তুলে বলে। রূপাকে আঘাত করবি? বুক ফুলিয়ে সোজা হয়ে দাঁড়ায় শান্তা। চোখের মনিতে দপ করে জ্বলে ওঠে আগুনের শিখা। জেদে মাথা দুলিয়ে বলে। প্রয়োজন পড়লে করতেও পারি। গলার গভীরে হিমশীতল বারুদ জমিয়ে এক পা এগিয়ে আসে বাঁধন। প্রতিটি শব্দ পিস্তলে গুলির মতো ধারালো করে বলে। ভাই হয়ে তোকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু রূপের দিকে হাত বাড়ালে কলিজায় ছুরি মারতেও আমি ন্যানো সেকেন্ড ভাববো না। ওষ্ঠাধারে বাঁকা হাসি ঝুলিয়ে বিকৃত উন্মাদনায় দুলে ওঠে শান্তা। তীক্ষ্ণতায় শীষ দেওয়ার মতো সুরে বলে। দেখা যাবে, খেলা শুরু আজ থেকে। জিতবো তো আমি। দরজা থেকে আঙুল নির্দেশ করে বাঁধন। ঘৃণার চরম বিষাক্ত মিশ্রণে ঘরটা সংকুচিত হয়ে আসে। কণ্ঠের প্রতিটি বিন্দুতে বিষ ঢেলে বলে। গেট আউট।